ধূমকেতু ধুমধাম আজকে রিলিজের প্রায় 10 দিনের মাথায় দেবের ধূমকেতুটা দেখলাম, বা কৌশিক গাঙ্গুলির ধূমকেতুটা দেখলাম। হাউসফুল, রোববার হাউসফুল। বেশ ভালো লাগলো দেখে যে প্রায় রিলিজের 10 দিনের মাথাতেও রোববার দুপুরে হাউসফুল। শুধু ফ্রন্ট রোটা খালি ছিল মাল্টিপ্লেক্সের। এবং এই সিনেমাটা নিয়ে বলতে গিয়ে দেখুন, টেকনিক্যাল রিভিউ রিভিউ তো নিশ্চয়ই এতদিন অনেকেই দিয়ে ফেলেছে। আমি কিছু পয়েন্ট তুলে ধরবো। প্রথমত বলি যে এটা দেখে ভাল লাগলো যে এই সিনেমাটা সুপারহিট হয়েছে, এবং বেশ ভালো কারণেই সুপারহিট হয়েছে। কেন, গত বছর দেবের একটা সিনেমা দেখেছিলাম, কলকাতাতেই দেখেছিলাম, সেটা সুপারহিট হয়েছিল, খাদান। কিন্তু সেই খাদানের যে স্ক্রিপ্টটা আমার একদমই খুব একটা কাজের লাগেনি, মাথা মুন্ডু নেই সেই স্ক্রিপ্টের। তো যে করেই হোক সেই সিনেমাটা সুপারহিট হয়ে যায়। তো আমার একটা ভয় ছিল যে এবারতে ওই খাদান টাইপ সিনেমা হয়তো শুরু হবে। তো আশা করি ধূমকেতুর পর ধূমকেতুর চূড়ান্ত সাফল্য, মনে হয় এতদিনে সফল হয়ে গেছে, না তো 10th ডেতে গিয়ে হাউসফুল হতো না। আমরা আরও ধূমকেতু টাইপ সিনেমা দেখতে পারবো। ধূমকেতু টাইপ দেখুন, ধূমকেতুতে কিছু জিনিস আছে, আবার কিছু জিনিস নেই। প্রথমে নেইটা বলি, কি নেই। ধূমকেতুতে এই গল্পটার মধ্যে কোনো ফ্লো নেই। সাধারণত ধরুন কোনো একটা ন্যারেটিভ নেই, কোনো একটা অ্যাডভেঞ্চার গল্প বা ডিটেকটিভ গল্পে যেমন পরপর অনেক মেজর ইভেন্টস ঘটে, মাইলস্টোনস থাকে, ধূমকেতুতে সেরকম নেই। ধূমকেতুটা অনেকগুলো ক্যারেক্টার রয়েছে সেখানে। এখানে দেব একজন চরমপন্থী দলে নাম লিখিয়েছে। সে একটা সুইসাইড একটা মিশনে যায়, একটা হিল স্টেশনে যায়। তো এখানে সে সেই হিল স্টেশনে যাওয়ার পর সে সেখানে কয়েকদিন ওই রেকির মতন করে, বা ওখানে কয়েকদিন থাকে। এবং সেই হিল স্টেশনে দেব কিন্তু আগে থাকতো, দেবের পরিবার সেখানে ছিল, ওর বিবাহিত স্ত্রী শুভশ্রী, ওর বাবা দুলাল লাহিড়ী, এরা সবাই থাকতো সেখানে। এবার কিছু অপ্রীতিকর ঘটনার জন্য দেবকে সেখান থেকে বেরিয়ে যেতে হয়। তারপর কোনো না কোনোভাবে নর্থ ইস্টে গিয়ে বিভিন্ন উগ্রবাদী বা চরমপন্থী দলের সঙ্গে যুক্ত হয়ে যায়। সেরকম একটা দলের লিডার হচ্ছে চিরঞ্জিত, এবং ও একটা আলটিমেটলি একটা সুইসাইড মিশনে ফেরত আসে ওর হোম টাউনে, যেটা একটা পাহাড়ি হিল স্টেশন, খুব সম্ভবত পশ্চিমবঙ্গের কোনো একটা কালিম্পং বা কিছু, দার্জিলিং কিছু একটা, আমি ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। এবার ও যেই কদিন ওখানে ছিল, ওখানে আগমনের পর থেকে ওই ইভেন্ট অবধি, সেই কদিন ওর বিভিন্ন পরিচিত ক্যারেক্টারের সাথে দেখা করতে যায়, এবং সেখানে ও মেকআপ নিয়ে যায়, যে মেকআপটার সাথে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে পরিচিত হয়ে গেছেন, যে প্রস্থেটিক মেকআপ একজন বৃদ্ধ মানুষের। এবং মূলত গল্পটা হচ্ছে এই বিভিন্ন চরিত্রের সাথে ওর ইন্টারাকশন, ওর বিভিন্ন ফিলিংস। এইটা অনেকটা আপনার এই সত্যজিৎ রায় অনেক সিনেমা এরকম করেছে, যেখানে গল্পের মধ্যে হয়তো সেরকম ফ্লো নেই, কিন্তু বিভিন্ন ক্যারেক্টারের মধ্যে দারুণ ইন্টারাকশন রয়েছে। সে আপনার কাঞ্চনজঙ্ঘা বলুন, আপনার অরণ্যে দিনরাত্রি, শাখা পোশাকা, এই জাতীয় প্রচুর এরকম সিনেমা আছে। বা আপনার রায়ের শেষতম এবং অন্যতম শ্রেষ্ঠ ছবি আগন্তুক, সেখানে ওই গুটি কয়েক ক্যারেক্টার রয়েছে, তারা যে খুব এদিক ওদিক দিল্লি বম্বে করছে তা নয়, খুব একটা কনফাইন্ড একটা ডায়ামিটারের মধ্যে, একটা সার্কামফারেন্সের মধ্যে তাদের মধ্যে ইন্টারাকশন হচ্ছে। এবার যেই ধরনের ব্যক্তি একটু ন্যারেটিভ পছন্দ করেন, যেখানে একটা গল্প এগোচ্ছে, একের পর এক মেজর ইভেন্ট ঘটছে, তাদের কিন্তু ব্যাপারটা বোরিং লাগলেও লাগতে পারে। আবার অনেকেই আছে, যার মধ্যে আমিও পড়ি, আমার দুরকমই ভালো লাগে, ন্যারেটিভ গল্প ভালো লাগে, বা এই ধরনের ইন্টারঅ্যাক্টিভ পার্সোনাল রিলেশনের গল্প ভালো লাগে। তো সেই ধরনের ব্যক্তি কিন্তু ভালো লাগবে, যাদের এই ধরনের ইন্টারপার্সোনাল রিলেশনশিপ নিয়ে, এবং সেখানে প্রত্যেকেই ভালো কাজ করেছে। যেহেতু প্রত্যেকেই ভালো কাজ করেছে, বলতে হবে যে ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি খুব ভালো কাজ করেছে। তো যত চরিত্র ছিল, সে আপনার দেব থেকে শুরু করে, দেব উইথ প্রস্থেটিক, উইদাউট প্রস্থেটিক, শুভশ্রী,
আমাদের রুদ্রনীল ঘোষ, যে এখন যাকে আমরা বেশি রাজনীতির মঞ্চে দেখি, প্রত্যেকে একটা ছোট্ট চরিত্রে পরমব্রত, মানে কাকে ছেড়ে কার কথা বলবো, যতজন চরিত্র ছিল প্রত্যেকেই কিন্তু বেশ ভালো কাজ করেছে। তো বোঝাই যায় যে কৌশিক গাঙ্গুলি একটা ভালো ডিরেকশন দিচ্ছে। কৌশিক গাঙ্গুলি কিন্তু প্রথম দিকে একটা বেশ সুন্দর একটা সিনেমা করেছিল, জ্যাকপট নাম। সিনেমাটা কমার্শিয়াল ছিল কিন্তু খুব ভালো সিনেমা ছিল। সেখানে কোয়েল ছিল, কোয়েল মল্লিক ছিল, পরবর্তীকালে রং মিলান্তিও বোধহয় খুব সম্ভবত কৌশিক গাঙ্গুলি। তো কৌশিক গাঙ্গুলি যখন একটু বেশি আতেল গোছের সিনেমা বানায়, সেই সিনেমাটা দেখতে একটু কীরকম লাগে। কিন্তু কৌশিক গাঙ্গুলি যখন একটু মানে মডারেট সিনেমা বানায়, মানে যেখানে কিছুটা এস্থেটিক্স রয়েছে, আর্ট ফর্ম রয়েছে, কিছুটা কমার্শিয়ালাইজেশন রয়েছে, তখন কিন্তু সিনেমাটা বেশ দেখতে ভালো লাগে। তো অনেক দিন বাদে কৌশিক গাঙ্গুলি কিন্তু এরকম একটা সিনেমা বানিয়েছে। তো গানের ব্যাপারে আসা যাক। গানের সুরগুলো খারাপ নয়, শুনতে ভালোই লাগে, কিন্তু মাঝে মধ্যেই আমাদের এই অনুপমের কণ্ঠ ভেসে আসছিলো। দেখুন, অনুপমের একটা স্টিরিওটাইপড, একটা আনট্রেন্ড একটা গলা আছে, যেটা হয়তো এককালে ভালো লেগেছে, হয়তো জনপ্রিয় হয়েছে, সুপারহিট হয়েছে, কিন্তু ব্যাপারটার মতো একটা একঘেয়েমি আছে। তো আশা করি এই ধরনের ফরম্যাটে সিনেমাতে অনুপমের গানের সংখ্যাটা একটু কমাতে হবে। মানে অনুপমের যে মিউজিক কম্পোজ করে তার মধ্যে একটা একঘেয়েমি আছে। তো আমি জানি না এই সিনেমাতে অনুপম গান কম্পোজ করেছে কিনা, কিন্তু কয়েকটা গান গেয়েছে এবং টিপিক্যাল ওই অনুপমীয় স্টাইলে গেয়েছে। বাকিরা বরঞ্চ অনেক বেটার গেয়েছে অনুপমের থেকে। জানি না কারা কারা ছিল, মনে হলো নচিকেতার কণ্ঠ শুনলাম। এবার যারা মিউজিক ডিরেক্টর, তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আপনি যখন একটা সিনেমার গান তৈরি করছেন, তখন কিন্তু ওটাকে একদম ওই জীবনমুখী করলে চলবে না। মানে আপনি যদি সুমন চট্টোপাধ্যায়ের কোনো একটা গান শোনেন বা নচিকেতার টিপিক্যাল জীবনমুখী গান, সেখানে দেখবেন মানে গানের শুরু থেকে শেষ অবধি লিরিক্সটা মানে এগোচ্ছে, নতুন নতুন কোনো কথা বলছে। কিন্তু সিনেমার ক্ষেত্রে অত বেশি কথা বললে চলবে না, কিছু আপনার কথা লাগবে, সেগুলো আপনি ঘুরিয়ে ফিরিয়ে রিপিট করতে হবে। আর খুব সিম্পলের মধ্যে আপনাকে কিন্তু অনেক কিছু বোঝাতে হবে, নয়তো কিন্তু ওই আপনি একদিকে সিনেমাটা দেখছেন, আপনার চরিত্রগুলোকে দেখছেন, তার সাথে গানটাও শুনছেন, আপনার একটা ডিস্ট্র্যাকশান তো অবশ্যই হচ্ছে। আপনি সুমনের গান যখন শুনছেন, আপনি সুমনকে দেখছেন না, আপনি গানটা শুনছেন, পরপর কী কী কথা বলা হচ্ছে। নচিকেতার যখন টিপিক্যাল একটা গান আপনি শুনছেন, আপনি লিরিক্সটা শুনছেন। সিনেমাতে আপনার একটা ডিস্ট্র্যাকশান থাকে, কারণ আপনি বড় একটা স্ক্রিনে দেখছেন চরিত্রদের মুভমেন্ট, তার সাথে গান, তো সেখানে গানের লিরিক্সটাকে বেশি ভারী, বা যদি পরপর নতুন কথা আপনি বলতে থাকেন গোটা গান জুড়ে, যদি রেপিটেশন না হয়, তাহলে সেই গানটা কিন্তু খুব একটা স্ট্রাইক করে না শ্রোতাদের, মানে যারা দর্শকদের মনে বা মগজে। যাই হোক, বেশি লম্বা করবো না এই ডিসকাশনটা, কেননা সিনেমাটা সুপারহিট হয়েছে এবং আমি দেখলাম হলে গিয়ে যে এবার পুজোয়, যদি আমার হয়তো থাকা হবে না এই মুহূর্তে যে পরিকল্পনা, কলকাতায় পুজোয় দেখলাম 5খানা বেশ ভারী ভারী সিনেমা আসছে। তো বাংলা সিনেমাকে কিন্তু এরকম কাজই করে যেতে হবে। ওই মরা খেকেও কিছু গল্প দিলেন, মানে অন্ধকার করে, তাহলে কিন্তু আপনি কম্পিট করতে পারবেন না সাউথ ইন্ডিয়ান মুভিজদের সাথে বা হিন্দি মুভিজদের সাথে। কিন্তু আপনি যদি এরকম ধূমকেতু টাইপ সিনেমা বানাতে থাকেন, তাহলে কিন্তু আপনি টেক্কা দেবেন, মানে আপনি হিন্দি মুভি টুবিকে বেশ ভালোই টেক্কা দেবেন, অন্তত বেঙ্গল ডায়াসপোরার মধ্যে, মানে বাংলাতে আপনি টেক্কা দেবেন। তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। আবার সবগুলো আবার ধূমকেতু টাইপ, কাঞ্চনজঙ্ঘা টাইপ পার্সোনালি ইন্টারাক্টিভ করলে চলবে না, আপনার কিছু অ্যাডভেঞ্চার ন্যারেটিভ টাইপ রাখতে হবে। কিন্তু এরকম আপনি যদি দেখেন ধূমকেতুতে, আজ থেকে ওটা প্রোডাকশান বোধহয় 10 বছর আগে শুরু হয়েছিল, তো সেখানে দেখবেন ক্যামেরার কাজ অসাধারণ, বেশ তাতে ভেরিয়েশন আছে, ক্লোজ শট আছে, এরিয়াল শট আছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শট আছে, যেগুলো দরকার। আপনি যদি একটা সত্যজিৎ রায় 1975 না 73 বোধহয় সোনার কেল্লাটা দেখেন, মনে পড়ছে না কোন সালে, হয় 75 নয় 73 সাল, দেখবেন সেই আমলে ওই লিমিটেড টেকনোলজি নিয়ে কি অদ্ভুত কাজ কারবার করেছেন সত্যজিৎ রায়। ক্যামেরার কাজ, কম্পোজিশন, যে ফ্রেম কম্পোজিশন, সেগুলো যেন আপনার অর্থ লাগে না,
সত্যিটা কী অর্থ ব্যয় করে পথের পাঁচালী বানিয়েছিল বা সোনার কেল্লা বানিয়েছিল, মানে পরবর্তীকালে চারুলতা থেকে শুরু করে যত সিনেমা। তো মগজটা কিন্তু আপনার হাতে। আপনি বাজেট বলছেন, অবশ্যই বাজেট একটা তো ন্যূনতম লাগেই একটা ভালো সিনেমা করতে গেলে। একটা আউটডোর লোকেশন, আপনার গ্রাফিক্সের কাজ সব ঠিক আছে, প্রস্থেটিক্স যদি থাকে তার কাজ, কিন্তু আপনার মগজটাও রাখতে হবে, ইন্টেলেকচুয়ালিজমটা রাখতে হবে, তবেই আপনি আলাদা আলাদা করতে পারবেন বাংলা সিনেমাকে। পশ্চিমবঙ্গ সরকার থেকে তো সাপোর্ট করছে এই মুহূর্তে বাংলা সিনেমাকে স্ক্রিনিংয়ের ব্যাপারে, কিন্তু বাংলা সিনেমাকেও কিন্তু এরকম কাজ করে যেতে হবে যাতে করে বাংলা সিনেমা নিজের পায়ে নিজের দমে বুক চিতিয়ে বাজার দখল করে রাখে। অন্তত পশ্চিমবঙ্গে, আগে পশ্চিমবঙ্গে বাংলা সিনেমা নিজের বাজারটা দখল করুক, তারপর নয় ভারতের অন্যান্য জায়গায় যাওয়া যাবে। এই সিনেমাটা দেখলাম রয়েছে ইংলিশ ডাবিং, ইংলিশ সাবটাইটেল রয়েছে ধূমকেতুতে, তো এরকম করতে হবে, কিন্তু আপনাকে ইংলিশ সাবটাইটেল রাখতে হবে, কেন একজনও যদি অবাঙালি বা বিদেশি সিনেমাটা দেখে তার যাতে সিনেমাটা ফলো করতে অসুবিধা না হয়। তো এই ছোটোখাটো ব্যাপারগুলো। আর ধূমকেতু 2 কিন্তু খুব সম্ভবত আসবে, কেননা ও যে সুইসাইড একটা মিশনে এসেছিল নিজের হোম টাউনে ফিরে দেব, সেখানে একটা লাস্ট সিনে দেখালো একটা ব্লাস্ট হলো খুব লং শটে দূর থেকে, কিন্তু কোনো ডিটেলস দেখায়নি এবং স্টোরি কন্টিনিউস বলেছে। তো মনে হচ্ছে একটা আসবে এবার ধূমকেতু 2। তো কৌশিক গাঙ্গুলি যেই ফরম্যাটেই রাখুক, মানে পার্সোনাল ইন্টারপার্সোনাল রিলেশনশিপ ফরম্যাটে বা ন্যারেশন বা অ্যাডভেঞ্চার, আশা করি আরও একটা সুপারহিট সিনেমা আমরা পাবো কৌশিক গাঙ্গুলির থেকে। এবং বাকিদেরকে বলবো আপনারা এটা মাথায় রাখুন যে টেকনোলজি ইউজ করতে হবে, ব্যাপারে ইন্টারেস্টিং করতে হবে। আপনি যাই বলুন, আপনি যদি জ্ঞানও দিতে চান মানুষকে, যে কোনো ব্যাপারে, আপনি দর্শন দিতে চান, রাজনৈতিক দর্শন বা সামাজিক দর্শন, যে কোনো বিষয়, সেটা কিন্তু ইন্টারেস্টিংলি আপনাকে প্রেজেন্ট করতে হবে। এবং ইন্টারেস্টিংলি আপনি টেকনোলজির মাধ্যমে প্রেজেন্ট করতে পারেন, মানে আপনার মনে ইন্টারেস্ট রয়েছে কিন্তু আপনার কাজকর্মে যদি সেটা প্রতিফলিত না হয় থ্রু টেকনিক, আপনার আউটপুটটা কিন্তু ইন্টারেস্টিং হবে না। সকলে ভালো থাকবেন, আর দেখা যাক আগামী দিনে আমরা আর কী কী ভালো বাংলা সিনেমা পাই।